আর যখন আমি ডিরেক্টর হলাম, আমার প্রথম পরিচালিত ছবি, এটা যতটুকু সম্ভবত মনে আছে 95 বা 96 হবে, সেই ছবিটির নাম ছিল পারলে ঠেকাও। এত বড় সাহস, তুই কমিশনারকে হুমকি দিয়েছিস? আজ তোকে আমি থানা হাজতে ভরবো। যদিও আমি জসিম ঘরানার ছবিতেই কাজ করেছি বেশি, জসিম ভাই, ওনার জেমস প্রোডাকশনে আমি দীর্ঘ 12 বছর ছিলাম, তারপরেও আমি জসিম ভাইকে নিয়ে ছবিটি নির্মাণ করিনি। কারণ আমি অলওয়েজ চিন্তা করেছি আমার গল্প কাকে বলে, আমার স্টোরি কাকে এই গল্পের ডিমান্ড করে। তো সেই ক্ষেত্রে আমি জসিম ভাইকে এড়িয়ে গিয়েই আমি মান্না সাহেবকে নিই, এবং মান্না সাহেব আমাকে সহকারী পরিচালক হিসেবেও পেয়েছেন, আর ডিরেক্টর হিসেবে প্রথম পেলেন। পাওয়ার পরে সে নিজেই কিন্তু আমাকে খুব উজ্জীবিত রাখতো, আমাকে অনুপ্রেরণা দিত, বাউল ভাই আপনি একজন ভালো টেকনিশিয়ান, তার দৃষ্টিতে, আমি জানি না ভালো টেকনিশিয়ান কিনা, তো আপনি আশা করি একটা ভালো ছবি বানাবেন। তো এটা আমি বলতে পারি যে আমার পারলে ঠেকাও ছবিটি তখনকার সময় হ্যাভক হিট করেছিল, এবং যে কারণে মান্না সাহেব আমার কাছে একটা ওই মুহূর্তের জন্য আদর্শ ছিল, এবং তাকে টার্গেট করে আমি বারবার ছবি করার চেষ্টা করেছি, যদিও শিডিউল মেলাতে পারিনি। তারপরেও মান্না সাহেবকে ব্যক্তিগত জীবনে আমি খুব কাছ থেকে তাকে দেখেছি। হাসি খুশি মানুষ ছিল, কিন্তু মেজাজি ছিল। যখন উনি মেজাজি মানে ভাবটা প্রকাশ করতেন, তখন কিন্তু অনেকেই তার কাছে যেতেন না, কিন্তু আমি কিন্তু তার খুব কাছে থেকেই কাজ করেছি, এবং সে সার্বিকভাবে সহযোগিতা করায় ছবিটি খুব দ্রুত পর্দায় চলে আসে। যতদিন এই দেহে থাকবে দম ভালোবেসে যাব। এবং ছবিটি তখনকার সময় একটি হিট ছবি হয়েছিল, এবং এটা বলতে চাচ্ছি যে এর ঠিক পারলে ঠেকাও রিলিজের পূর্বে, আমি ছবির নামগুলো নাই বললাম, প্রায় 3টি ছবি তার ব্যবসায়িকভাবে ব্যর্থ হয়েছিল। যখন এই ছবিটি সুপারহিট হয়ে যায়, তখন সে আমাকে অভিনন্দন জানিয়েছিল, আমাকে কংগ্রেচুলেশন জানিয়েছিল, ইভেন আমাকে একটা গিফট দিয়েছিল, যে গিফটটা নাই বললাম দর্শকদের, গিফটটা দিয়েছিল, আমি সেটা বলবো না, সেটা বলতে চাচ্ছি না। এটা ছিল তার ভালোবাসার গিফট। আমি ভালোবাসার গিফট না হয় ভালোবাসার মধ্যেই থাকুক। তবে এইটুকু বলবো যে মান্না সাহেব বেঁচে থাকলে হয়তো তার জন্য আমার বেশ কটি স্ক্রিপ্ট করার ছিল। এবং আরেকটি মজার কথা হলো, আমি কিন্তু প্রযোজক হিসেবে ছবি নির্মাণ করেছি। আমার প্রথম ছবি ছিল গরিবের অহংকার। এরপরে যখন আমি বুকে অনেক জ্বালা নামে একটি ছবি শুরু করি, তখন মান্না সাহেব নিজে উদ্যোগ নিয়ে আমার সমস্ত কাস্টিংগুলি করে দিয়েছিলেন, এবং উনি মহরতের দিন বলেছিলেন এই ছবিটির প্রযোজক আমি, নেপথ্যে আছি, আপনারা ছবিটি সবাই করবেন, কনভেন্ট ছাড়া আপনারা বাবুল রেজা সাহেবের কাছে কিছুই নেবেন না। ছবিটি রিলিজের পর আমি নিজ দায়িত্বে এই টাকাগুলো আমি আপনাদেরকে প্রদান করব। এই যে বড় মনের একটা পরিচয়, এই যে ভালোবাসা, এটা তার কাছ থেকে আমি পেয়েছি। তার মৃত্যুটা সত্যি আকস্মিক মৃত্যু বলবো, কারণ হঠাৎ ব্যথা, হঠাৎ হসপিটালে যাওয়া, এবং তার যে রিং পরানোর বিষয়টা ছিল, সব কিছু মিলে একটা হৃদয় ব্যথার উপর। সবচেয়ে বড় কথা কি, তার লাশটি যখন এফডিসিতে আনা হয়, তখন এমন অবস্থা হয়েছিল যে একটা জনস্রোত, যে এমনও সিদ্ধান্ত হয়েছিল যে হেলিকপ্টার দিয়ে এই লাশ এখান থেকে বের করে নিয়ে যাবে। আমার যতটুকু মনে পড়ে, র্যাব, পুলিশ এফডিসির গেটকেও নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছিল। তার এত বিশাল জনপ্রিয়তা তার মৃত্যুর পরে আমরা বুঝতে পেরেছি, আমরা জানতে পেরেছি। হয়তো বেঁচে থাকতে হয়তো অনেকে মূল্যায়ন করতে চায়নি, তার কিছু রুক্ষ কথাবার্তা অনেককেই দূরে সরিয়ে দিত, কিন্তু আসলে সেটা তার মনের ছিল না। তো আমি যখন প্রধান সহকারী পরিচালক জনাব রাইহান মুজিব সাহেবের, তখন আমি ওনাকে পেয়েছিলাম অগ্নিপুরুষ ছবিতে, এবং অগ্নিপুরুষ ছবিটির স্ক্রিপ্ট রাইটার আমি নিজেই ছিলাম, প্রধান সহকারী ছিলাম। তো তখন থেকেই সে যখন অভিনয় করতো, অভিনয়ের বাইরের জীবনটার কথা বলছি, সেটা হলো অনেক সাদাসিধাভাবে চলতো, স্মার্টলি চলতো, কিন্তু কথাবার্তায় তার যে টাঙ্গাইলের যে ভাষাগত যে প্রয়োগগুলো, এটা কিন্তু বরাবরই ছিল। তো সেটাকে আমরা কিন্তু খুব ইন্টারেস্টিং হিসাবে, কি ভাষাগত প্রয়োগটা এত সুন্দর লাগতো যে মনটা কেড়ে নিত। হ্যাঁ, আমরা ঠিক সেভাবে বলার চেষ্টা করতাম। তো অগ্নিপুরুষ ছবির ডাবিংয়ে
যখন শুদ্ধ বাংলা প্রনাউন্সিয়েশনগুলো তারা দেশীয় ভাষাগুলো চলে আসতো, আমি ফান করে বলতাম না এটা চলচ্চিত্র, এখানে দর্শকদের শুদ্ধ ভাষায় কথা বলতে হবে। এইভাবে সে আস্তে আস্তে পরে তার এই বিষয়টাকে সে সরিয়ে নিয়েছিল এবং বেশ স্মার্টলি সে অভিনয় করে গেছে। আর এখানে হাত দিয়ে বলতে কি, মান্না সাহেব তো আমি সহকারী পরিচালক হিসেবে যেটা দেখেছি, আমার অনেক পরে উনি চলচ্চিত্রে এসছেন, কিন্তু আসার পরেও তার একটা ইচ্ছে ছিল যে একদিন সে সুপারস্টার হবে, এবং তার সেই ইচ্ছাটা কিন্তু সে পূরণ করেছে এবং সম্পূর্ণভাবে একজন সফল ব্যক্তি। আর্থিকভাবে বলেন, সম্মানের দিক দিয়ে বলেন, ইজ্জতের দিক দিয়ে বলেন, এবং দর্শকদের পাওয়া ভালোবাসা সব কিছু তিনি নিয়ে গেছেন। তার এই মৃত্যুটা তাকে অমর করে রেখেছে আমাদের কাছেও, আগামীতে দর্শকদের কাছেও থাকবে। যেমন ধরুন একটা নাম এসেই যায়, যে পাশাপাশি আরেকটা নাম এসে যায় সালমান শাহ, তাকে কিন্তু বুকে ধারণ করছে। তেমনি মান্না সাহেব অ্যাজ সিনিয়র আর্টিস্ট হিসেবে, সিনিয়র অভিনেতা হিসেবে দর্শকদের মনে গেঁথে আছে এবং থাকবে। তার এই প্রয়াণ দিবসটি সামনে আসছে, এই প্রয়াণ দিবসে শুধু দর্শকদের বলবো আপনারা দোয়া করবেন। দেখেন এখানে আসলে এগুলি তো ইন্টারনাল ব্যাপার, তারপরেও আমি বলি স্বাক্ষর মানির ব্যাপারটা হলো এটা টোটালি কিন্তু নিজস্ব সেলফ, যে আমি কত নেব, কিভাবে নেব, এটা টোটাল ডিপেন্ড অন প্রডিউসার, ডিরেক্টর এবং আর্টিস্টের উপর ডিপেন্ড করতো। তো আমি যেটা জানি, আমি যেটা দেখেছি, সেটা হলো যে মান্না কিন্তু তার একটা নির্ধারিত রেমুনারেশনের ভিতরে, একটা নির্ধারিত পারিশ্রমিকের ভিতরে নিজেকে বেঁধে রেখেছিল। মান্না চাইতো যে যারা জুনিয়র হিরো প্রডিউসার হিসাবে আসছে, বা যারা জুনিয়র ডিরেক্টর যারা ছবি করতে আসছে, তারা যেন সবাই আমাকে নিয়ে ছবি করতে পারে, এবং তাই হয়েছিল। যে কারণে মান্না কখনোই তার হিট হওয়ার পরেও সে কখনো তার পারিশ্রমিক সে বাড়ায়নি। ইচ্ছা করলে সে 10, 15, 20 পর্যন্ত যাওয়ার ক্ষমতা, অ্যাবিলিটি ছিল, কিন্তু উনি কিন্তু সেই 6-7-এর মধ্যেই সীমাবদ্ধ রেখে গেছেন, যেটার জ্বলন্ত প্রমাণ এই মান্নাই একমাত্র তার রেমোশন বাড়ায়নি। আর না, আমি কারো নাম উল্লেখ করে বলতে চাই না, শুধু এটুকু বলবো তখন একটি ছবি সুপার হিট হওয়ার মানে আমার 5 লাখ বেড়ে গেল, একটি ছবি হিট হওয়া মানে আমার 3 লাখ বেড়ে গেল। এটা মান্না কখনো তার মনের ভিতরে ধারণ করেনি। এবং মান্নার সাহেব, আমি বলবো যে চলচ্চিত্রে যদি বেঁচে থাকতো একটা মিনিমাম বাজেটের মধ্যেই ছবি হতো, এখনও ছবি হতো, কিন্তু কিছু আর্টিস্টের কারণে অনেক প্রযোজক সামর্থ্য বাইরে চলে গেছে চলচ্চিত্র নির্মাণের। আসলে এটা একটা কঠিন প্রশ্ন। আমি বলবো এই প্রশ্নের উত্তরটা আমি অ্যাভয়েডই করে যাব। তারপরে বলবো সাকিবও আমার ছবি করেছে, 3টি ছবি করেছে, এবং খুব ভালো ভালো 3টি ছবি করেছে, হিট ছবি করেছে, এবং সাকিবের খুব কাছে থেকে আমি সাকিবের সঙ্গে সাকিবকে নিয়ে কাজ করেছি এবং খুব ভালো সম্পর্ক ছিল। সাকিব কিন্তু যাই এসছে, যে অবস্থানে এসছে, তার নিজস্ব গুণে গুণান্বিত ব্যক্তি হিসাবে এসেছে। এখানে সে তার পারিশ্রমিক কীভাবে নিচ্ছে বা কিভাবে নেবে, সেটা দ্যাটস সাকিবের উপরই আমরা ছেড়ে দিচ্ছি। তবে সাকিব খান, আমি বলবো যে বর্তমান সময়ে সাকিব খান সাকিব খানের মতোই, তার মধ্যেই সে বেঁচে আছে, থাকবে।